তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সংকরায়ন সম্পর্কে। সংকরায়ন খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা থেকে প্রায়শ সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে। কিছু কিছু টপিকস থেকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকলে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারা যাবে। শুধুমাত্র কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। তো শুরু করা যাক, সংকরায়ন বা হাইব্রিডাইজেশনস। তো সংকরায়ন কী বা সংকরায়ন ধারণাটা কেন এলো তা জানতে গেলে আমাদেরকে একটু কিছু আগে আলোচনা করতে হবে। সংকরায়ন জিনিসটা কেন হলো, প্রথমে আমাদের আগে আলোচনা করতে হবে ভ্যালেন্স বন্ড তত্ত্ব। ভ্যালেন্স বন্ড তত্ত্ব। তো ভ্যালেন্স বন্ড তত্ত্বতে যা বলা হয়েছিল, যে আমরা তো প্রায়শই পড়ছি কেমিক্যাল বন্ডিংয়ের সমযোজী বন্ধনে, যে কিভাবে একটি পরমাণুর দুটি পরমাণুর মধ্যে কেমিক্যাল বন্ড সমযোজী বন্ধন সৃষ্টি হচ্ছে। তো এই সমযোজী বন্ধন সৃষ্টি মূলত কার দ্বারা? পরমাণু সর্বস্থ কক্ষের যোজক ইলেকট্রন সংখ্যার দ্বারা কিন্তু তাদের সংখ্যার প্রায় আদান প্রদান ঘটে, এবং আদান প্রদানের মাধ্যমে কিন্তু একটি কেমিক্যাল বন্ডিং বা সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তো বিজ্ঞানী ভ্যালেন্স বন্ড তত্ত্ব যখন আবিষ্কার হয়, তখন ভ্যালেন্স বন্ড তত্ত্ব অনুযায়ী বলা হয়েছিল যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সব ইলেকট্রনগুলা, মানে কক্ষকের সব ইলেকট্রনগুলাই কিন্তু পরমাণুর বন্ড গঠন করতে, কেমিক্যাল বন্ড গঠন করতে পারে না। শুধুমাত্র বিভিন্ন কক্ষকে, নির্দিষ্ট কক্ষকের অন্তর্গত যাদের অযুগ্ম ইলেকট্রন বর্তমান, যাদের শুধুমাত্র অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রনরাই কেবলমাত্র বন্ড গঠন করে। তো এই কথাগুলো বোরিং লাগতে পারে যে কিভাবে হচ্ছে সেটা না শিখে আগেকার কথা বলা। তো ভালো করে জানতে গেলে আমাদের আগেকার কথাগুলো একটু ঝালি নেওয়া উচিত, ভ্যালেন্স বন্ড তত্ত্বটাকে। ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত স্টেপগুলো, সমস্ত কীভাবে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে, কীভাবে করছে, শর্ট ট্রিক্স সমস্ত কিছু বলবো। জাস্ট একটু স্কিপ না করে মন দিয়ে দেখো। আচ্ছা, ভালো না লাগলে আমাকে একটু কমেন্ট করবা। ঠিক আছে, তাহলে দেখেছিলাম যে ভ্যালেন্স বন্ড তত্ত্ব আমরা বলছিলাম যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের যে অযুগ্ম ইলেকট্রন, দুটি পরমাণু সর্বস্থ কক্ষে যে অযুগ্ম ইলেকট্রন, তারাই কিন্তু পরস্পরের মধ্যে বন্ড গঠিত করে, সমযোজী বন্ধন গঠিত করে। তাহলে অরবিটালের মধ্যে আবদ্ধ কখনোই দুটি ইলেকট্রন বন্ড গঠন করতে পারে না। এরা সুস্থিত, এরা কিন্তু বন্ড গঠন করতে পারবে না। যারা অরবিটালে অর্ধপূর্ণ অবস্থায় আছে বা একটা আছে, তারাই ঘটবে। এখানে আমাদের একটু ভুল হয়েছে। তো এই কক্ষকের এই যে ইলেকট্রন, সেটা সম্পূর্ণভাবে পরস্পরের বিপরীতমুখী হবে, তাহলে যারা পরস্পরের বন্ড গঠন করে, সেই সমস্ত ইলেকট্রন, একটা ইলেকট্রন এবং আরেকটা পরস্পরের বিপরীতমুখী হওয়ার দরুন কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলের দরুন সেই বন্ডটা অ্যাকচুয়ালি গঠিত হয়। ভ্যালেন্স বন্ড তত্ত্বতে তাই বলছে। এবং ভ্যালেন্স বন্ড তত্ত্ব বলছে যে বন্ধন গঠিত হয় বা বন্ড গঠিত হয়, সেটা কিন্তু সুস্থিত হবে, এবং তাদের এনার্জি কিন্তু সর্বক্ষেত্রে সমান হবে, এবং তারা একই প্রকার বন্ড গঠন করবে। অন্য কোনো কক্ষে অরবিটালের সঙ্গে এরা বন্ড গঠিত করবে না, তাদের অরবিটালগুলি একই হবে। আচ্ছা, তো এই ভ্যালেন্স বন্ড তত্ত্ব অনুযায়ী বিভিন্ন কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখায় যে হ্যাঁ, ভ্যালেন্স বন্ড তত্ত্ব খাটছে। আবারও এমন কিছু পরমাণু ইলেকট্রন বিন্যাস বা প্রায়শ অনেকেই ইলেকট্রন বিন্যাস করে দেখা হয় যে ভ্যালেন্স বন্ড তত্ত্ব এতে প্রযোজ্য হচ্ছে না। তখন এলো এই সংকরায়নের ধারণা। তো ভ্যালেন্স বন্ড তত্ত্বটা প্রযোজ্য হচ্ছে না কেন হচ্ছে না? সাধারণত আমরা যদি দেখি H2 বা Cl2, এই সমস্ত পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, H হাইড্রোজেনের হচ্ছে একটা, তার মানে এর 1s2, এর ইলেকট্রোমোলেকুলার 1s2, কিন্তু হাইড্রোজেনের যেহেতু একটা, সেই জন্য একটা এস অরবিটালে ওর একটা ইলেকট্রন বসে। তাহলে হাইড্রোজেন H2 যখন গঠিত করছে, তাহলে অপর একটি হাইড্রোজেন নিয়ে, তাহলে অপর একটি হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কী হবে? পরস্পর বিপরীতমুখী হবে। বিপরীতমুখী বলেছে, ভ্যালেন্স বন্ড বলেছে বিপরীতমুখী হতে হবে। তাহলে এই ইলেকট্রন এটা পরস্পর বিপরীতমুখী হলো, এরা পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন গঠিত করতে পারবে। এই H2Cl2 এদের ক্ষেত্রে পরস্পর অভিলেপিত হবে, ওভারল্যাপ ঘটবে। এই যে ওভারল্যাপ ঘটার শর্ত, সেটা কিন্তু হাইব্রিডাইজেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। ওভারল্যাপ শুধুমাত্র যারা অযুগ্ম ইলেকট্রন তাদেরই ঘটতে পারে। হাইব্রিডাইজেশনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ভ্যালেন্স বন্ড তত্ত্ব যে একেবারেই ত্রুটি
সম্পূর্ণটায় গ্যাপ যায়, মানে সম্পূর্ণটা একদম একদম পরিত্যাগ করা হয় সেটা কিন্তু না, সংকরণের ক্ষেত্রে হালকা লাগে। কারণ আমরা ভ্যালেন্স বল যেটা বলেছিল যে অযুগ্ম ইলেকট্রনই কেবলমাত্র সমযোজী বন্ধন করে, এটা সত্য। হাইব্রিডাইজেশনের ক্ষেত্রেও সেটা সত্য। তাহলে এটা 1, এখানে কি হলো যে 1:2, আমরা দেখলাম যে একটা এরা আরামসে নিজের মধ্যে অভিলেপিত হলো, অভিলিপ্ত হওয়ার পরে এরা কিন্তু নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত করতে পারলো। Cl2 ক্ষেত্রে দেখি, Cl2 নির্দিষ্ট বন্ধন কক্ষে কটা থাকে আমরা যদি দেখতে পাই, আমরা Cl2 মানে ক্লোরিনের বিন্যাস করি, ক্লোরিন হচ্ছে 17, 1:2, 2:2, 2p6, 3:2, 3p5, 17। তো সর্ববহিস্থ কক্ষ মানে এই যে 3 আর 3, তিনটাই হচ্ছে লাস্ট, তাহলে দুটি কক্ষ, তাহলে সর্ববহিস্থ কক্ষ 3-2 হবে আর 3p5 হবে, তাহলে 2 আর 7টা, মোটে 7টা ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষে। তাহলে এখানে করি, এখানে 2টো ইলেকট্রন আর এখানে 7টা ইলেকট্রন, 1, 2, 3টি কক্ষ থাকে, 1, 2, 3, 4টি, তাহলে কত হবে 1, 2, মোটে 7টা থাকে, এখানে 2টো চলে এসছে, তাহলে 2, 4টি, 5টা, 6টা, এখানে 1টা, 7টা, ঠিক আছে। তাহলে এই যে, তাহলে এটাকে ভাগ করি px, py আর pz হিসাবে। তাহলে এর যে pz কক্ষ, তাহলে এর pz কক্ষর একটা ইলেকট্রন থাকলো, আর অপর একটি ক্লোরিন পরমাণুর pz কক্ষ আর একটা ক্লোরিন পরমাণু যদি করি, সেখানে pz কক্ষ আর একটা ধরলাম সাপোজ বিপরীতমুখী ইলেকট্রন, এরা তাহলে খুব সহজেই বন্ড গঠিত করে সমযোজী বন্ধন গঠিত করতে পারে। কিন্তু সমস্যা দেখা গেল, আমরা একটু যাই, আমরা যদি এবার CH4 এর কথা ভাবি, মিথেনের কথা, মিথেন। তো CH4 এর ক্ষেত্রে যদি দেখি, CH4 এ সাধারণত আমরা কার্বন পরমাণুর করি, কার্বন পরমাণু, তাহলে করি চলো 1:2, 2:2, 2p, 2 4, কার্বনের 6টা থাকে লাস্ট কক্ষে, মানে টোটাল ইলেকট্রন বিন্যাসটা করছি, তাহলে 2:2, 2p2। তাহলে সর্ববহিস্থ কক্ষ 2 আর 2, তাহলে এই 2:2, 2p, সর্ববহিস্থ কক্ষে মোট কটা ইলেকট্রন থাকবে? 4টি ইলেকট্রন। তার মানে 2s এর কাছে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। আর p এর কাছে কটা? p এর 3টি ব্লক, তার মানে এই 2টো আছে, তাহলে 2টো ইলেকট্রন বসিয়ে দিলাম আমরা, 2টো ইলেকট্রন বসালাম, ঠিক আছে। তাহলে এটা 1:2, সাধারণভাবে এটা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। প্রাথমিক অবস্থার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কার্বন পরমাণু। এবার কার্বন পরমাণু স্টেবল যখন হয়, যখন সে আরও শক্তি গেইন করে, প্লাস শক্তি এনার্জি যখন গেইন করে, তখন দেখা যায় যে এই যে যুগ্ম ইলেকট্রন, সে যুগ্ম আর থাকে না, সে অযুগ্ম হয়ে যায়, এবং সে এই ইলেকট্রনটি, একটি ইলেকট্রনটিকে কী করে? পাস করে দেয় পি কক্ষে। তাহলে এ একটা পি কক্ষ, পি কক্ষে একটা, এ একটা পি কক্ষে একটা, এ একটা পি কক্ষে একটা, এই যে অযুগ্ম ইলেকট্রনটি সেটা এই কক্ষে পাস করে দিল। কখন? যখন সে নির্দিষ্ট এনার্জি বা শক্তি গেইন করলো, তখন এটা কিন্তু পাস করে দিল, এখানে থাকলো। তাহলে এটা কি? উদ্দীপ্ত অবস্থা। উদ্দীপ্ত অবস্থায় একটা ইলেকট্রনকে পিজেড কক্ষে দান করে দিল। তো তাহলে এটা সাধারণভাবে কি হলো? তাহলে এটা আমরা বলতে পারলাম যে কার্বন পরমাণুর আসল ইলেকট্রন বিন্যাস হলো। কার্বন পরমাণু আমরা তো ভ্যালেন্স বর তত্ত্ব অনুযায়ী করতে হলো, সেই জন্য আমরা এই যুগ্ম ইলেকট্রনকে একটাও লাগবো না, আমরা সমস্তটা অযুগ্ম ইলেকট্রন করে দিলাম। আবার বলতে পারি এনার্জি গেইন করার ফলে ওইটা হলো। তো এটা হচ্ছে উদ্দীপ্ত অবস্থা, আর এটা হচ্ছে প্রাথমিক অবস্থার ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো এখানে একটা, এখানে 3টি। আচ্ছা, এবার হাইড্রোজেন কটা থাকবে? H4 মানে হাইড্রোজেন 4টি। তো চালিয়ে এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এইখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে এখানে হাইড্রোজেনের সাথে কী করবে? এটা হাইড্রোজেনকে আমরা নিশ্চয়ই এই চিহ্ন দেবো, এই চিহ্ন দেবো, এই চিহ্ন দেবো, এই চিহ্ন, মানে কি এটা যদি সোজা হয় তাহলে এগুলো বিপরীত হবে। তার কারণ কি? ভ্যালেন্স বল যেহেতু বলেছে যে পরস্পর বিপরীত নয়, সাপোজ প্লাস হলে মাইনাস, বা এটা মাইনাস হলে এটা প্লাস, কোনো অসুবিধা হয় না। তো এরা কী করবে? জাস্ট ধম বন্ড গঠিত করলো, জাস্ট ধম বন্ড গঠিত করলো, জাস্ট ধম বন্ড গঠিত করলো, এটার সাথে প্রত্যেকটার একটা বন্ড গঠিত করলো। তাহলে এইটা, তাহলে দেখো এটা কি হলো? এটা এস এর সাথে কি জুড়লো? এস এর সাথে এস জুড়লো। এটা কি? 1:2 বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু সর্বদা 1s1, 1s1, 1s1,
1s1, ঠিক আছে। তো এটা কি হলো, এসের সাথে এস জুড়লো, তার মানে বন্ডটা কী হলো, এস এস বন্ড, এসের সাথে এস, 1s, এটা কিন্তু 1s, 2s2 কাছে গেছে, মানে এস ব্লকের সাথে এস ব্লক। ওকে, এটা কী হলো, এটা এসের সাথে পি ব্লক, এটা কার্বন পরমাণু পি ব্লক জুড়েছে, হ্যাঁ, এগুলো সব পিএক্স, পিওয়াই আর হচ্ছে পিজেড। তাহলে এটা এসের সাথে পি ব্লক হলো, তাহলে এটা হচ্ছে এসপি হলো, এটা হলো এসপি হলো, এটা হলো এসপি হলো। তাহলে চারটি বন্ড কিন্তু আমাদের গঠিত হলো, এসএস, এসপি, এসপি, এসপি। কিন্তু ভ্যালেন্স বন্ড তত্ত্ব অনুযায়ী আমাদের আবার বলেছিল, আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব একটু ঝালিয়ে নিলাম, পুরোটা ঠিকভাবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু তোমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। এসএস, এসপি, 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 ভ্যালেন্স বন্ড তত্ত্ব বলেছিল যে বন্ড গঠিত হয় সে তাদের বন্ড এনার্জি, তাদের মধ্যে যে বন্ধন শক্তি বা বন্ধন দৈর্ঘ্য সর্বদা একই হবে, প্রত্যেকটার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তি একই হবে। তো এস এস, এসপি, 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 এদের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য, তাহলে এস এসের যে বন্ধন দৈর্ঘ্য হবে এসপি কি তা হবে? তা হবে না। এস এসের সবচেয়ে কাছে হবে, এতে যদি 2 হয় এটা 4 হবে, এটা 4 হবে, এটা 4 হবে। তাহলে কিন্তু আমরা তো ভ্যালেন্স বন্ড বলেছিল বন্ধন দৈর্ঘ্য সমান হবে এবং বন্ধন বিভাজন শক্তি সমান হবে, তাদের বন্ড এনার্জি যে বন্ধন যে শক্তি সেটা সমান হবে। কিন্তু এখানে তো সমান হওয়া কখনোই সম্ভব না। এদের এস এস, এসপি, এসপি যদি সবগুলাই এসপি, 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 এসপি থাকতো তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সমান হওয়া যেত, কিন্তু যেহেতু এখানে এস এস আছে সেই জন্য এটা সমান হওয়া কখনোই সম্ভব না। তো সেই মুহূর্তেই জন্ম নিল হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সংকরায়ন কথাটি তখন এলো। তাহলে কি করা যায়, সংকরায়ন এবার আসলো, যেহেতু আমাদেরকে অযুগ্ম ইলেকট্রন করতে হবে এবং সেই জন্য আমাদের সংকরায়ন ধারণা আসলো এবং প্রত্যেককে সেম অর্ডারে আনার জন্য এসের সাথে এসি বন্ধন ঘটতে হবে, এসের সাথে পি হলে এসের সাথে পি হবে, এর সাথে পি টু হলে এসের সাথে পি টুই হবে, পি থ্রি হলে পি থ্রি হবে, একই হবে, কখনো এস এস, এস পি এরকম হবে না, ঠিক আছে। এবারই জন্ম নিল সংকরায়ন, যেটা আমাদের মেন টপিকস, হাইব্রিডাইজেশন, ডাইজেশন বা সংকরায়ন। এবার কীভাবে আসছে দেখি সংকরায়ন। আচ্ছা, তাহলে কার্বন পরমাণু নিয়ে আগে ভাবি। কার্বন পরমাণু, সাপোজ কার্বনের কি হয়, ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2, 2s2, 2p2। তাহলে এখানে 1s2 মানে কি, এর 2 ভরি দিলাম, 2s2 মানে কি, এর 2 ভরি দিলাম, 2p2 মানে কি, এর 2 আমরা 3টি কক্ষ 2টি আমরা ভরি দিলাম, 2p2। তো আমাদের সর্বপরিস্থ কক্ষটা নিয়ে কাজ, অন্যান্য কী কক্ষ আছে তাদের নয়। সর্বপরিস্থ কক্ষ মানে কি 2 আর 2, তার মানে আমরা 2s2 এইটা বাদ দিয়েছিলাম, এটা একটু ক্যান্সেল, অপোজিট, এটা দেখো না তোমরা, এই দুটোই দেখো, 2s2 আর 2p2, ঠিক আছে। এবার এটা কি স্টেবল অবস্থান, স্থায়ী অবস্থান না, এটা যখন শক্তি গেন করে সে অবস্থান, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় আগে যেমন করেছিলাম। তাহলে সেম একই হবে, এরা যখন এনার্জি গেন করে প্লাস এনার্জি কী হয়, তখন কি হয়, তখন এইখান থেকে একটা ইলেকট্রন এই পিতে স্থানান্তরিত হয়। তাহলে এখন সাপোজ ধরি এইখানে একটা ইলেকট্রন আর এইখানে 3টে ইলেকট্রন, আমাকে অযুগ্ম ইলেকট্রন নিয়ে আসতে হবে। তার কারণ কি, অযুগ্ম ইলেকট্রন না নিয়ে আসলে তো আমার সমযোজী বন্ধন গঠিত হবে না। ভ্যালেন্স বন্ড তত্ত্ব সেই জন্য একবারে প্রত্যক্ত করে না। তাহলে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির প্রত্যেকটা কি একজন বিজ্ঞানী তার ধারণা দিচ্ছেন, প্রস্তাবিত হচ্ছেন, সব কিছু ভালো লাগছে হচ্ছে, তারপরে বলছে যে আমার এই সূত্র তো খাটছে না, এই সূত্র প্রযোজ্য নয়, ত্রুটি। এইটা দেখে কেমিস্ট্রির অনেক আসতে পারে, ফালতু এসব জিনিস যখন আবিষ্কার করি তারপরে বলছে যখন ত্রুটি, তাহলে আবিষ্কার করার কী দরকার। কিন্তু ওরা যদি ওই আবিষ্কারটা প্রথমে না করতো তাহলে তো পরবর্তী পদক্ষেপে আমরা আসতে পারতাম না। সেই জন্যে তাদের ধারণাকে হালকা হালকা আমাদের নিতে হবে। তাহলে যদি এক জায়গায় সমস্তটা বসে করতো তাহলে অ্যাকচুয়ালি সেই কোটা ফ্যাক্টরি হচ্ছে না, কোটা ফ্যাক্টরি যে নায়ক সে বলছে অ্যাকচুয়ালি ওর কথাটা কি মান্যতা দিতে হবে। তো যাই হোক সেসব হচ্ছে পরে কথা। C1 তোমরা যদি কোটা ফ্যাক্টরি কেউ দেখতে চাও তাহলে বুঝতে পারবা। তাহলে না 1s2 কোটা ফ্যাক্টরি বইটা খুব ভালো, তো দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, কার্বন তাহলে 1s2, 2s2, 2p এরকম বললাম, এনার্জি গেন করলো, তারা এই পজিশনটা আসলো আমার কার্বন পরমাণু, ঠিক আছে। কার্বন পরমাণু এনার্জি গেন করে এই পজিশন সব ক্ষেত্রে আসবে। আচ্ছা, খুব সুন্দর। তাহলে অ্যাকচুয়ালি কী আসলো, এস বন্ডে একটা থাকলো, পি বন্ডে কটা হলো, পি বন্ডে 1 2 3, 1 2 3, ওকে। তাহলে এটা কি উদ্দীপ্ত অবস্থায় যখন পরমাণু এই ইলেকট্রনটি গেইন করেছে। তো এখন বলছে কি বলছে আমরা একটু দেখে নিই।
বলছে এটা এস আর এটা পি এর যে তিনটি পি, পি এক্স, পি ওয়াই, পি জেড, ঠিক আছে, এরা পরস্পরের অভিলিপিত হয়ে যায়, মানে পরস্পরকে কী করে, পরস্পর অভিলেপিত হয়ে যায়, মানে পরস্পর মধ্যে নির্দিষ্ট বন্ড গঠিত করতে পারে। মানে এই যে এস ছিল আর পি ছিল, প্রত্যেকটাকে আমরা নিই, প্রত্যেকটাকে আমরা একসাথে নিই, মোটে 4টি বন্ড করে নিই, এস 1 2 3। তাহলে এখানে আমরা লিখবো এটা হচ্ছে এই একটা ইলেকট্রন, ঠিক আছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এটা এইটাকে এরা 3 জোড়া মিলে শেয়ার করেছে, শেয়ার, এইটাকে এসটাকে শেয়ার করে নিয়েছে, এ করেছে, পি এক্স করেছে, পি ওয়াই করেছে, পি জেড করেছে, ঠিক আছে, মানে একসাথে ভেঙে চুড়িয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা কি, তাহলে কী বলবো, এই কক্ষটা তাহলে এখন কিন্তু এস, এটা একটা এস আর 3টি পি ছিল, সেজন্য এটাকে দেবো sp3, এইটাও sp3, এইটাও sp3, এইটাও sp3, বোঝা যাচ্ছে, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, ঠিক আছে, একসাথে মিক্স করে নিলাম, এইখানে মিক্স করে নিলাম একসাথে, এই এসটাকে আর এই পি তিনটেকে একসাথে মিক্স করে নিলাম, তাহলে পি তিনটেই ছিল আর এস একটাই ছিল, মিক্স করে নিলাম, তাহলে এখানে কি sp3 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 থাকলো। ভাত আর মাছ একসাথে মাখলাম, মাছ ছিল 3টি আর ভাত ছিল অল্পখানি, যে সেই 3টি মাছ আর ভাত একসাথে মাছলাম, গলায় কাটা পেয়ে জানেন, দেখো সেটাও সব তাহলে কী হলো, যে মাখার পরে যে পরিমাণ ভাত মাছ থাকলো সেই ভাত মাছটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিলাম, তাহলে তার মধ্যে এস মাছও থাকবে আবার ভাতও থাকবে, তাহলে এস আর পি একসাথে মাখলাম, তাহলে কী থাকলো, 3টি পি ছিল আর একটা এস, তাহলে কি টোটালি একটা ইলেকট্রন, মানে এখানে কি sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, মানে মোট 4টি sp3 তৈরি হলো, বুঝে গেল, মোট 4টি sp3 হলো। তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়িত ঘটে গেল। তাহলে এই কক্ষগুলোকে এখন নতুন নাম দেবো, সেটাকে বলবো কি, হাইব্রিডাইজেন্স অরবিটাল বা সংকরায়িত কক্ষ, এদের অভিলেপিত হয়ে গেছে, সেই জন্য এরা হচ্ছে সংকরায়িত কক্ষ, পরস্পরের সংকরায়িত কক্ষ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস, মানে কার্বনের এই সিচুয়েশনটা করে ফেললাম, যে sp3 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 sp3, কার্বনে আমরা প্রত্যেকটা কী করলাম, যে সংকরায়িত কক্ষ, মানে কার্বনের যে সংকরায়িত সেটা দেখালাম। বেশ, কার্বনের সংকরায়নটা আমরা এখন দেখি পেলাম, ঠিক আছে, সংকরায়ন ধারণা এইভাবে আসলো। তো এবার sp3 sp3 হলো, তাহলে এবার যদি আমি বলি যে এস একটা নিব আর পি দুটো নিব, তাদের মধ্যে কি সংকরায়িত হয়? হ্যাঁ, যদি এস অরবিটাল একটা আর পি অরবিটাল যদি দুটো নিই, আমরা দুটো নিই, এই তিনটির মধ্যে, এই দুটোর মধ্যে সংকরিত, তাহলে কথা হবে sp2, পি এর দুটো লাগছে, এস এর একটা। যদি আমরা বলি sp, আমরা কি বলবো, আমরা sp3 বলেছি, তাহলে sp যদি বলি আমরা, তাহলে আমরা এস এর একটা নিবই আর পি এর তাহলে একটা নিব, আর এই তিনটি পরি থাকে, এই তিনটি পরি থাকবে 1 2, এই দুটো পরি থাকবে, তাহলে আমরা এই দুটো নিব, তাহলে এটাকে আমরা sp2 দিলাম, পি এর দুখান নিলাম, এখানে কি দিলাম, এখানে আমরা sp নিলাম, পি একটা নিলাম। আচ্ছা, এবার যদি আমরা বলি sp3d নিব, তাহলে কি নেব, যে এস এর একটা নিব, পি এর 3টেই নিব আমরা, 1 2 3, এটা p3 আছে দেখো 3, তাহলে 3টি নিলাম, আর ডি এর 5টা কক্ষ থাকে, 1টা 2টো 3টি 4টি 5টা, আমরা এইটুকুকে নিলাম d1, ডি রেখে নিয়েছি, তাহলে sp3 মোট 5টা সংকর কক্ষক সৃষ্টি হলো, মানে এরা মিক্সড হলো। তাহলে বোঝা গেছে তো সংকরায়িত কি, সংকরায়ন জিনিসটা কী কীভাবে বুঝলাম। তাহলে sp2 হয়, sp হয়, sp3d হয়, sp3d হয়, sp3d2 হয়, এখানে আমরা এস নিলাম, এখানে p3 নিলাম, এখানে ডি এবার দুটো নিব, দুটো আছে, ডিকে আমরা দুটো নিলাম, তাহলে এইটুকু অবধি মানে 6টা হয়ে গেল সংকরায়িত কক্ষ। সংকরায়িত কক্ষ মানে কি, এদেরকে নিলাম বলতে গেলে এদেরকে মিক্সড করলাম, ঠিক আছে, এইটুকু বোঝা গেছে, সংকরায়ন ঘটালাম, সংকরায়িত হলো, এরা পরস্পরের সংকরায়িত হলো, ব্যাস। তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম, যদি sp এর দুটো কক্ষক আমরা নিই তাহলে হবে সেটাকে sp2, যদি একটা পি কক্ষ নিই তাহলে হবে সেটা sp, যদি 3টি পি কক্ষ নিই তাহলে হবে sp3d, যদি 3টি পি কক্ষ, একটা এস কক্ষ আর ডি দুটো কক্ষ নিই তাহলে sp3d2। চলো উদাহরণ দিই আমরা একটা উদাহরণ, ঠিক আছে। তো প্রথমে আমরা উদাহরণ দিব কিসের, আমরা মনে করি প্রথমে যেহেতু sp3 করেছি, sp3 উদাহরণটাই দিব, sp3।
তাহলে এবার sp3 সেই কার্বন পরমাণু করি, মানে মিথেন করি আগে CH4, তাহলে কার্বন পরমাণু এখন কি হবে sp3 হয়ে গেছে। তার মানে কি এই যে আমরা sp3 দেখালাম এখানে sp3, তাহলে এই sp3 মানে কি চারটি সংকরায়িত কক্ষক সৃষ্টি হয়ে গেছে। মানে কার্বনের যোজ্যতা যখন আমরা লিখি লুইস ডট দ্বারা, যখন আমরা একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটি ইলেকট্রন দিই, এবার সেই লুইস প্রতিকার দিব না আমরা, যেহেতু সংকরায়িত কক্ষ এসেছে সেই জন্য সংকরায়নের একটা নতুন যে চিহ্ন সেটা আমরা দিব। সংকরায়নের নতুন চিহ্ন কি, এই এরকম চিহ্ন, এরকম চিহ্ন, এরকম চিহ্ন, এরকম চিহ্ন, সংকরায়নের নতুন একটা চিহ্ন, সেগুলো আমরা দেবো, সংকরায়নের চিহ্ন দেবে এগুলো। ঠিক আছে, প্রত্যেকটা এসে আমরা নেক্সট পাতায় ঠিকভাবে দেখাই। চলো নেক্সট পাতায় ঠিকভাবে দেখাই। নতুনভাবে কী হতো না, কার্বনের চারটি যে এই ইলেকট্রন দিতাম না, সেই ইলেকট্রনগুলো এবার দিব না। সাপোজ সেম ব্যাপার। তো এখানে কিন্তু তাহলে কী দেবো, এগুলোকে আমরা দেবো এক একটা কক্ষক বসিয়ে দেবো। তার মানে এই একটা কক্ষক, এই একটা কক্ষক, এই একটা কক্ষক, এই একটা কক্ষক, এগুলো সব কী কক্ষক, এগুলো সবই sp3 কক্ষক। এই যে sp3 আগে করেছিলাম সবই হচ্ছে sp3 কক্ষক, বোঝা গেছে। এবার হাইড্রোজেন পরমাণু কী করবে, হাইড্রোজেনের সাথে 1s1, তাহলে সেই একটা ইলেকট্রন কী করবে, এই একটা গ্রহণ করে নিল, এখানে একটা এই গ্রহণ করে নিল। কক্ষককে গ্রহণ করছে মানে কি, কক্ষকে একটা ইলেকট্রন আছে, মানে একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, এই একটা গ্রহণ করে নিল, এখানে হাইড্রোজেন দিয়ে আবার এই একটা গ্রহণ করে নিল। তাহলে এই হয়ে গেল আমার মিথেনের সংকরায়িত স্ট্রাকচার, মিথেনের সংকরায়িত গঠন বা স্ট্রাকচার, বোঝা গেল। এটা কি sp3, মানে এস এর একটা লেগেছে আর পি তিনটে লেগেছে, সেই জন্য এটা হচ্ছে sp3। তাহলে মিথেনের সংকরায়িত স্ট্রাকচারটা কীভাবে হয় বোঝা গেল, মিথেনের সংকরায়িত স্ট্রাকচার বোঝা গেল। তো চলো, মানে অ্যাকচুয়ালি এখানে এগুলো কি sp3 কক্ষক, তাই না। sp3 কক্ষক মানে কি, এই একটা কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রনটাকে আমরা ইলেকট্রন হিসাবে দিতাম, ইলেকট্রন না দিয়ে আমরা এরকম চিহ্ন দিচ্ছি, মানে সেটা যেহেতু সংকরায়িত হয়েছে ইলেকট্রনটা, এই জন্য আমরা এরকম চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু একটা ইলেকট্রনই আছে, কিন্তু সেটা হচ্ছে সংকরায়িত ইলেকট্রন। ঠিক আছে, একটা ইলেকট্রন আছে কিন্তু তার মধ্যে পি এর চরিত্রও আছে মিশে, এস এর চরিত্রও মিশে আছে, ভাত আর মাছ একসাথে মিশানো আছে। ঠিক আছে, এস এর চরিত্র যেমন আছে পি এর চরিত্র তেমনই আছে, কিন্তু এখানে পি এর চরিত্র বেশি হবে না। দেখো পি তিনটে আছে, মাছ তিনটে আছে, আর ভাত আছে এক মুঠো, তাহলে মাছের সংখ্যাই বেশি হবে, মাছই বেশি হবে, সেই জন্য পি এর চরিত্রটা এখানে অবশ্যই বেশি হবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল খুব সুন্দরভাবে, দারুণভাবে, বাড়িয়াভাবে। চলো নেক্সট এবার আমরা আসি sp2 সংকরায়িত কক্ষর ক্ষেত্রে। sp2 আমরা চলে আসি, sp2 কি উদাহরণ দেওয়া যায়, ভাবো কি উদাহরণ দেওয়া যায়। আচ্ছা, sp2-র ক্ষেত্রে আমরা সাপোজ দিই C2H4 বা ইথিলেন, বা C2H4 এর কথা আমরা ভাবি, সাপোজ C2H4। ওকে, তো সি মানে কি সে আমরা বলে দিচ্ছি, সি মানে কি C2H4 মানে sp2 বলেছি, কিন্তু এখানে sp2 তার মানে কি লেগেছে, এস এর একটা লেগেছে আর পি এর কটা লেগেছে, পি এর দুটো, তিনটে থাকে, তার মানে এস পি এই দুটো কক্ষকের মধ্যে এস আর পি টু দুটোর মধ্যে সংকরায়িত হয়েছে। তার মানে টোটাল কক্ষ কটা হচ্ছে, টোটাল কক্ষ এস এর একটা আর পি এর দুটোর মধ্যে হয়েছে, তাহলে টোটাল কক্ষ মানে সংকরায়িত কক্ষের সংখ্যা তো কার্বনের বলছে, কার্বনের তাহলে তিনটে মিস করে দাও, একটা দুটো তিনটি, তাহলে একটা তাহলে কার্বনের এখন সেই সংকরায়িত কখন চারটি নাই, কিন্তু sp2 যেত সেই জন্য এখানে তিনটি কক্ষ হলো। তাহলে আমরা তিনটি সংকর, আর একটা কথা মনে রাখতে হবে, যারা সংকরায়িত কক্ষ তাদের সাথে অপর কোনো পরমাণু স্বরূপ হাইড্রোজেন, ক্লোরিন এরা কিন্তু একসাথে জোটবদ্ধ হয়। ঠিক আছে, যারা সংকরায়িত কক্ষক তাদের সাথেই, এখানে করি সাপোজ কার্বন। ঠিক আছে, কার্বন পরমাণু আমরা নেক্সটে শর্ট ট্রিক্স সমস্ত কিছু বলছি, কোনো অসুবিধা হবে না, একটু মন দিয়ে দেখো, একটু ভালোভাবে বুঝো, ব্যাস সব ক্ষেত্রে হবে। নেক্সট চলো, তাহলে কি বলে sp2 সংকরায়িত ক্ষেত্র, সংকরায়ন। হ্যাঁ, তাহলে sp2 সংকরায়ন কীভাবে হয়, তাহলে sp2 মানে কি তিনটি সংকরায়িত কক্ষ, কিন্তু আমার হাইড্রোজেন C2H4 আছে, হাইড্রোজেন কটা আছে, তাহলে চারটি আছে, কিন্তু আমার সংকরায়িত কক্ষ কটা আছে, তিনটি, কার্বনের কাছে দুটো। আচ্ছা,
শঙ্করায়িত কক্ষগুলো আমরা দিই। আমরা সাপোজ শঙ্করায়িত কক্ষ দিলাম, এই একটা দিলাম শঙ্করায়িত কক্ষ, 3টি আছে না, 3টি। আচ্ছা, এই একটা দিলাম। আচ্ছা, বেশ বেশ, এই একটা দিলাম, শঙ্করায়িত কক্ষকে আমরা দিয়ে দিলাম। এখানে আমরা দেবো সেই একইভাবে, এই একটা দিলাম। বেশ, আমরা এইটা এরম দিব না, 4টি আছে, 4টি হাত আছে না। আচ্ছা, 4টি হাত আছে যেহেতু, সেজন্য আমরা এরকম দিয়ে দিতে পারি। এটা তাহলে এটা দিয়ে দিলাম, হ্যাঁ এটা হবে, তাহলে এটা দিয়ে দিলাম। শঙ্করায়িত কক্ষ এই 3টি হলো। এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। ঠিক আছে, শঙ্করায়িত কক্ষকেরা মানে কি, 3টি শঙ্করায়িত কক্ষ আমরা পাবো, 3টি শঙ্করায়িত কক্ষ আমরা পাবো। ঠিক আছে, আর হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে 4টি, হাইড্রোজেন কটা আছে 4টি। তার মানে 3টি শঙ্করায়িত কক্ষ মানে কি, এই একটা, এই একটা, আর এই একটা সাপোজ দিলাম। হাইড্রোজেন বসে দাও একটার সাথে, করে দিলাম। হাইড্রোজেন বসে দাও একটার সাথে, মিক্স করে দিলাম। হাইড্রোজেন বসে দাও একটার সাথে, আর একটার সাথে দাঁড়াও, এইখানে একটা শঙ্করায়িত কক্ষ দিলাম, হ্যাঁ এইখানে একটা শঙ্করায়িত কক্ষ, আর এইখানে একটা শঙ্করায়িত কক্ষ, আর এই দুটো যে এক্সট্রা কক্ষ, এই দুটো এক্সট্রা কক্ষ না, আমি পরে বলছি টাকা। এই দুটো এক্সট্রা কক্ষ, আমরা 3টি শঙ্করায়িত কক্ষকে এইটা দিলাম, এই একটা দিলাম 1 নম্বর শঙ্করায়িত কক্ষ, এই একটা দিলাম 1 নম্বর শঙ্করায়িত কক্ষ, এই একটা দিলাম, এই 2 নম্বর হাতে এই একটা দিলাম শঙ্করায়িত কক্ষ, 3 নম্বর হাতে এই একটা দিলাম শঙ্করায়িত কক্ষ। ঠিক আছে, আর এই দিলাম, এই দুটো দিয়ে দিলাম এইদিকে, আর এখানে একটা 3টি, এখানে একটা 3টি, মানে 2 নম্বর হাতে এই 3টি বুঝে গেল। আর উপরে যেটা দিচ্ছে আমি স্ট্রাকচারটা, এটা সর্বদা এরমভাবে না, এটা সর্বদা লম্বভাবে থাকে, লম্বভাবে, এটা এরম লম্বভাবে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে বাড়তি, যেটা পড়ে থাকছে সেটা বাড়তিটা আমরা দিচ্ছি, বাড়তি তো আমাকে দিতে হবে, তাই না। আমি পরে জিনিসটা আরও ক্লিয়ারভাবে বলছি। তাহলে এখানে কী হলো, হাইড্রোজেন বসে দাও, এখানে হাইড্রোজেন বসে দিল, এগুলো হাইড্রোজেন খেয়ে নিল, এগুলো হাইড্রোজেন খেয়ে নিল, এখানে sp3 সকলে sp3 সংগঠিত হয়ে গেলো। আর এখানে যেটা পড়ে থাকছে তাদের মধ্যে ক্রমশ কী বন্ধন হয়, যেটা পড়ে থাকছে তার মধ্যে পাই বন্ধন হয়, আর এগুলোর মধ্যে ক্রমশ সিগমা বন্ধন হয়। এগুলো সব সিগমা, মানে হাইড্রোজেন যাদের সাথে যুক্ত হয়েছে কার্বনের সাথে, সেগুলো সব সিগমা, এগুলো সিগমা, আর এগুলো পাই বন্ধন। অস্পষ্ট হলো ক্লিয়ার, আমারও বোঝাতে অস্পষ্ট হচ্ছে। নেক্সট পাতায় ভালো করে দেখো, তাহলে বলছি যে কার্বন এর পরমাণু, তাই তো, কার্বনের পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, যে কী হয় 1s2 2s2, 1 মিনিট বলো কি, আর 2 মিনিট পর, আর পড়া পড়ে একটু পড়ে গেছি। সরি গাইস, চলো 1s2 কার্বনে যদি করি 1s2 2s2 2s2, আর হচ্ছে 2p3 হয়, 2p2 সরি 1 2 3, মানে এ একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, আমরা 2s2 আর 2p3 হচ্ছে এই সাপোজ, মানে এখানে একটা দিয়ে দিচ্ছে পাস করি, মানে এখন দুটো কি আছে 2s2 আর 2p2, এটাকে না ধরছি না। তাহলে এই একটা, এখানে 3টে হয়ে গেছে, ঠিক আছে 2 3। এবার কী হলো, এবার এইটা আর sp2 যদি বলেছি, তাহলে s এর একটা নেবো আর p এর দুটো নেবো, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে px আছে, py আছে, pz, মানে 2p আছে আগে, তো 2p লিখে দিই, 2py 2pz, তাহলে 2pzটা পড়েই থাকছে, দেখো 2pzটা পড়ে থাকছে না। তাহলে পড়ে থাকলে সে কী করবে, পড়ে থাকলে কী করবে, সে বন্ধন গঠন করতে পারবে না, আমরা জানি অযুগ্ম ইলেকট্রন হওয়া সত্ত্বেও সে বন্ধন গঠিত করতে পারবে না, যেহেতু পড়ে আছে, যেহেতু sp2 শঙ্করায়িত অবস্থায় এ বন্ধন গঠিত করতে পারবে না, এ তখন পড়ে থাকবে। ঠিক আছে, এ পড়ে আছে, তার মানে 2pz তো পড়ে আছে না, 2pz, আর এই 3টির মধ্যে শঙ্করায়িত হচ্ছে sp2 শঙ্করায়িত হচ্ছে, তাহলে এটা পড়ে আছে। এই পড়ে যাওয়াটাকে আমরা লম্বভাবে দেখালাম, যেটা এর পড়ে থাকে 2pzটা, সেটা সর্বদা লম্বভাবে থাকে, যে দুটি তল তার লম্বভাবে থাকে। ঠিক আছে, এটার সাথে লম্বভাবে থাকে। দুটো সি, একটা সি ছিল, একটা সি ছিল, দুটো সি ছিল এখানে, জানি আমরা। তাহলে এই যে 2pz আর এই 2pz, ঠিক আছে, আর এখানে এর একটা, এখানে এর একটা,
এখানে এর একটা, এখানে এর একটা, এখানে এর একটা, এখানে এর একটা, এইচ এইচ এগুলো খেয়ে নেয়, এইচ এগুলো খেয়ে নেয়, এইচ এগুলো খেয়ে নেয়, এইচ এগুলো খেয়ে নেয়। আর এদের পরস্পরের মধ্যে এটাও কিন্তু sp3, এটাও sp3, এটাও sp3, এর পরস্পরের মধ্যে করতে পারি। আর তাহলে 2pzটা কী হয়, লম্বভাবে থাকে, 2pzটা পড়ে থাকে এখানে, আর এখানে 2pzটা পড়ে যাওয়াটা, ঠিক আছে, পড়ে যাওয়া যারা থাকে তাদের যারা সমমুখী হয়, পরস্পরের সমান মুখে থাকে, তাদের মধ্যে কি বন্ধন গঠিত হয়, তাদের মধ্যে আমরা জানি পাই বন্ধন গঠিত হয়। আর যারা হাইড্রোজেন কার্বনের সঙ্গে যারা হাইড্রোজেন যুক্ত, হাইড্রোজেন পরমাণু, তাদের মধ্যে অল টাইম সিগমা বন্ধন, অল টাইম সিগমা বন্ধন, ঠিক আছে, সিগমা বন্ধন ঘটতে হয়, অল টাইম সিগমা বন্ধন ঘটতে হয় দেখ হাইড্রোজেন আর এর মধ্যে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি বললাম আমরা, যে কী সংকরণ হলো এটা, কী সংকরণ বুঝলাম এটা, এটা কী সংকরণ বুঝলাম, এটা আমরা অবশ্যই বুঝলাম যে sp2 সংকরায়ন সিরিজটির ক্ষেত্রে, ঠিক আছে, sp2 বোঝা গেল, খুব সহজেই বোঝা গেল, দারুণভাবে বোঝা গেল, নাইসভাবে বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা আসবো sp সংকরায়ন, তার মানে কি এস এর একটা নিব যোগ পি এর একটা নিব, তার মানে পি এর দুটো পড়ে থাকবে, তাই না, পি এর দুটো পড়ে থাকবে, কোনটা পড়ে থাকবে, পি ওয়াইটা পড়ে থাকবে আর পি জেডটা পড়ে থাকবে। এটা যদি 2 হয় তাহলে এখানে 2 হয়, তাহলে 2px আর 1s মানে 2s1, এই দুটির মধ্যে খেচাক খেচাক সংকরাইতে হবে, এই দুটি মিক্সিং হবে, এই দুটোর মধ্যে সংগঠিত হবে, আর 2py আর 2pz পড়ে থাকবে, ঠিক আছে। একটা উদাহরণ দেওয়া যায় তাহলে বোঝা যাবে, একটা উদাহরণ সাপোজ, একটা উদাহরণ যদি আমরা যদি করি, সাপোজ কি উদাহরণ দেওয়া যায়, C2H2, আচ্ছা অ্যাসিটিলিন, সহজ সহজ উদাহরণ দেবো, অ্যাসিটিলিন, বেশ, তাহলে C2H2 কী হলো, অ্যাসিটিলিন হলো, বোঝা গেলো। এবার অ্যাসিটিলিন উদাহরণটা আমরা দেবো, কীভাবে দেবো, সি কটা আছে, দুটো আছে, এদের মধ্যে কটা সংকরায়িত কক্ষ আছে, কটা সংকরায়িত কক্ষ জানতে হবে, একটা কার্বনে কটা কক্ষ আছে, এই দুটো মিক্স করে দাও, তাহলে কটা, একটা দুটো, তাহলে কটা আছে, কটা কক্ষ আছে, দুটো কক্ষ আছে, তাহলে একটা কার্বনে কটা সংকরায়িত কক্ষ থাকবে, দুটো করি। আর সংকরায়িত কক্ষকেই কে যুক্ত হয়, হাইড্রোজেন, হাইড্রোজেন অন্যান্য কক্ষে যুক্ত হবে না, হাইড্রোজেন সংকরায়িত কক্ষেই যুক্ত হবে, ঠিক আছে, বেশ। তার মানে এটাকে আমরা দিয়ে দিলাম, এই একটা সংকরায়িত কক্ষ মুখোমুখি, এই একটা সংকরায়িত কক্ষ, হাইড্রোজেনের জন্য একটা সংকরিত কক্ষ, কার্বন একটা সংকরিত কক্ষ, এইখানে হাইড্রোজেন একটা নিয়ে নিল, এইখানে এর কার্বনের সাথে কার্বন করলো, এইখানে হাইড্রোজেন একটা নিয়ে এলো, আমি বারেবারেই বলে দিচ্ছি। আর হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন দুটো বুঝে গেল, ঠিক আছে। এখনও দেখো কে পড়ে আছে, পড়ে যাওয়াগুলোকে কিন্তু তুলে হবে না, রাখতে হবে, যেহেতু যোজিত কক্ষ অবস্থিত, 2py আর 2pz পড়ে আছে, তাহলে পড়ে যাওয়াকে আমরা এইভাবে করে দেবো, পড়ে যাওয়াগুলোকে এই একটা, ঠিক আছে, এই একটা, ঠিক আছে, আর এই একটা হচ্ছে, এই একটা, আমার ছবিটা একটা আঁকানো একটু ডিস্টার্ব হচ্ছে, যদি প্রয়োজন বোধ করো তাহলে ইউটিউবে বা অন্যান্য কোথাও সার্চ করে দেখে নিতে পারো এদের অ্যাকচুয়ালি 3D মডেল, মডেলটা কেমন হয়, ঠিক আছে। আমার আঁকাটা একটু মুশকিল হচ্ছে, কারণ আমি অনেক বড় পেন্টিস্টের কাছে আঁকা শিখেছি আগে, তো যাই হোক, তাহলে কি বললাম যে এখানে কার্বন, এখানে কার্বন, তাহলে এখানে এরও একটা থাকবে এরকম, এরও একটা থাকবে এরকম, এরও একটা থাকবে এরকম, এরও একটা থাকবে এরকম, এ আর এ পরস্পরের মধ্যে কী বন্ধন গঠিত করবে বলেছি, যারা মুখোমুখি থাকে, মুখোমুখি পায়, এ আর এরাও পায়, পাই বন্ধন, তাহলে এরাও পায়, এরাও পায়, আর এদের মধ্যে কী হবে, এদের মধ্যে অল টাইম সিগমা, হাইড্রোজেন কার্বনের মধ্যে অল টাইম সিগমা, হাইড্রোজেন কার্বনের মধ্যে অল টাইম সিগমা, এটা গেল আমার C2H2 এর গঠন। C2H2 বা অ্যাসিটিলিনের গঠন হলো আমার কার দ্বারা, sp সংকরায়িত দ্বারা, ঠিক আছে, sp সংকরায়িত দ্বারা। তাহলে এটা বোঝা গেলো, বুঝতে হবে যে কটা ইলেকট্রন আসে এবং সংকরিত কক্ষের সাথে হাইড্রোজেন বা অন্যান্য কোনো পরমাণু যুক্ত হবে। সংকরিত sp2 মানে s এর একটা, p এর দুটো, sp3 মানে s এর একটা, p এর 3d, sp3d মানে s এর একটা, p এর 3টি, d এর একটা, d2 মানে d2, sp3 d2 মানে কি, sp3 d2, p এর 3টি আর d এর, p এর 3টি আর d এর দুটো, d এর দুটো, এই হচ্ছে ব্যাপার। এবং এদের মধ্যে অভিলেপিত হবে, মানে কি ওভারল্যাপ ঘটবে, ওভারল্যাপ ঘটা মানে এবার যদি বলে sp3d2 কটা কক্ষ থাকবে, তাহলে কটা কক্ষ, তাহলে এর 3টি, এসের একটা, সাপোজ এসের একটা, পি এর 3টি, আর তাহলে মোট কক্ষ যোগ্য দেবো, একটা, দুটো, তিনটি, চারটি, পাঁচটা, ছটা, তাহলে একটা, দুটো, তিনটি, চারটি, পাঁচটা, ছটা, ঠিক আছে। তাহলে এইগুলো সব বুঝে গেল। তাহলে এইটা হচ্ছে সংগত একটা পরমাণু ক্ষেত্রে। এবার যদি বলে যে এই একটা পরমাণু ক্ষেত্রে এটা কি বিন্যাস করে দেখাও, sp3d2 না কি, ঠিক আছে, তখন আমরা কি করব,
তখন আমরা শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসটা করব। তাহলে এইভাবে আগে শেখায়, তারপরে ছোট টিপসটা বলছি, ঠিক আছে, একদম ইজিলি টিপস, যেটা দেখে সঙ্গে সঙ্গে খুব অসুবিধা নয়, SP2 SP3 এইসব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বের করা, সংকরায়ন কার কীভাবে, সেই জন্য একটা ছোট টিপসই আছে, সেই টিপসটা আমরা বলবো এখনই কীভাবে করতে হয় প্রত্যেকটা, ঠিক আছে, চোখে দেখা মাত্র হয়ে যাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে হয়ে যাবে, একদম চোখে দেখা মাত্রই হয়ে যাবে, ঠিক আছে। সেই টিপসটার কথা আমরা বলবো, কিন্তু আগে এইটুকু যেটুকু শেখানো হলো সেইটুকু সম্পর্কে আগে ভালো করে আইডিয়া হলো কি আবার ঠিক করে দেখে নিই। তাহলে যেরমভাবে বললাম এরমভাবে আমি করার চেষ্টা করছি, কারোর শঙ্করায়িত বা শঙ্করায়ন বেড়ানোর চেষ্টা করছি, কারোর কোনো পরমাণু শঙ্করায়ন ঘটানোর চেষ্টা করছি, ঠিক আছে, কোনো পরমাণু। সাপোজ কি ধরা যায়, সাপোজ ধরা যাক সালফার ধরে, সালফার কত হয় 16, এই শঙ্করায়নটা কী করে হচ্ছে দেখো, 16 সালফার 16, তারপর এবার করো কি 1s2 2s2, সর্বসময় এটা লিখে নেবো 2p কত হয় 6, 2p6, 3s2 3p 1s2 2p 6, 3s2 3p6, 2 4 6 10 12, দরকার নাই 12 আর 4 16, 3p4 দিলাম, 12 আর 4 ছিল 12, তার সাথে 16 হয়ে গেল, ঠিক আছে। তার মানে এখানে দেখো 1s2 2s2 2p6 1 2 3 1 2 1 2 1 2, এখানে 3s2 1 2 দিলাম, আর 3p4 মানে কোনটা দিলাম, একটা দুটো তিনটি চারটি 4 মানে এই একটা 3p4 আছে, ঠিক আছে, 3p4 মানে আমরা এটা দিতে পারি 3p4 মানে তিনটি কক্ষক হয়, অ্যাকচুয়ালি 3p4 মানে তিনটি কক্ষ হয়, তাই না, একটা দুটো তিনটি চারটি আর একটা পড়ে আছে, এরকম অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা এই সবগুলাকে আমি করলাম, তাই ইলেকট্রোমেশন ফালতু 2p6 এগুলোকে বাদ দিয়ে দাও, লাস্ট কক্ষ দেখবো, লাস্ট কক্ষ মানে সর্বশেষ কটা আছে 3 আর 3 যোগ করবো, 3 আর 3 কথা 2 আর 4, 3 আর 3 দেখবো, 3 আর 3 মানে 3s2 দেখবো আর 3p4 দেখবো, ঠিক আছে। ক্যামেরায় কোনো অসুবিধা হচ্ছে নাকি, হাতে ধরে আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে বেশি। 3s2 3p4 মানে 3s2 কাছে এখানে একটা দুটো দিলাম আর 3p4, তাই তো, তার মানে এর একটা দুটো তিনটি কক্ষ আছে, একটা দুটো তিনটি চারটি বসিয়ে দিয়েছি, 3s2 3p4 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 1s2 2p6 3s2 3p6, 2 4 4 6 10 10 12, তার সাথে 15 16, এই অবস্থায় আছে, তাই না, 3s2 3p4, আচ্ছা আচ্ছা এরকম অবস্থায় আছে, সাপোজ এরকম অবস্থায় ও আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো বোঝার হবে। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা একবার দেখিনি, 1s2 2s2 2p6 3s2 3p4, 2 4 4 আছে 10 10 12 12 আর 4 16, তাহলে 16, তাহলে অ্যাকচুয়ালি 3s2 3p4কে আমরা নেব, এটা দিলাম, ঠিক আছে। আমি বলেছি যখন কোনো পরমাণুকে বলবে এর শঙ্করায়ন বের করব, তখন কোনো লাস্ট দুটো কক্ষকে ধরবো, লাস্ট দুটো কক্ষকে ধরে তার পরবর্তী কক্ষে যাব, যুগ্ম ইলেকট্রনকে আমি রাখবো না, তার মানে 3s এর কাছে একটা রাখলাম, এর কাছে এইখানে একটা রাখলাম, এইখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এটা একটা, দেখো একটা 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 রাখলাম, এইটাকে এই ইলেকট্রনটাকে পাস করে ধরে এইটাই ঢুকালাম, ঠিক আছে। আর বাড়তি দুটো এখন ইলেকট্রন পড়ে আছে, মানে কি এখন দুটো ইলেকট্রনকে আমাকে লাগাতে হবে, কী লাগাবো কখন লাগাবো, এবার আমরা পরবর্তী কক্ষে যাব, ঠিক আছে। পরবর্তী কক্ষ ডিয়ের কটা আছে, একটা দুটো তিনটি চারটি, একটা দুটো তিনটি চারটি পাঁচটা, ডিয়ের 5টা আছে, তার মানে এই যে দুটো ইলেকট্রন এখন তো আছে আমাকে লাগাতে হবে, সেই দুটো ইলেকট্রনকে আমরা এইখানে দিয়ে দিলাম, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত আমার শঙ্করায়ন ঘটবে, মানে টোটালি আমার কক্ষ কটা হবে যদি করি, একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা, একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা, একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা, তার মানে এই ইলেকট্রনগুলো না লিখে দিই, এস একটা 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 একটা, তার মানে এখানে দেখ কী কী লেগেছে দেখো, একটা এস লেগেছে, তিনটি পি লেগেছে আর দুটো ডি লেগেছে, ডি কক্ষ এটা দুটো ডি লেগেছে, তাহলে আমরা এটাকে কী নাম দেবো, টোটাল সব কক্ষগুলো কী হবে, এস
sp3d2, এটা কি হবে sp3d2, এটা কি হবে sp3d2, এটা কি হবে sp3d2। তাহলে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে তো? খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি না? একদম ইজিলিভাবে বুঝতে পারছি। তাহলে আমাদেরকে একটা স্টেপ মাথায় রাখতে হবে ট্রিক্স বাদে, এখন পর্যন্ত ট্রিক্স বাদে যেরকম আমরা শিখলাম তার উপরে কীভাবে নির্ণয় করা হলো এই সম্পর্কে, ঠিক আছে? কীভাবে করলাম আমরা দেখব যে সর্ববস্তু কক্ষের ইলেকট্রনগুলোকে আমরা নিব 3s2 আর 3p4 যেমন এখানে হলো, এগুলোকে আমরা নিলাম। এবার এগুলোর ইলেকট্রন বিন্যাস করলাম। এবার ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যে কোনোটাকে আমার যুগ্ম রাখবো না, এখানে দুটো আছে সবগুলোকে অযুগ্ম রাখবো। অযুগ্ম করার জন্য কী করলাম, এইখান থেকে একটা ইলেকট্রন এই কক্ষে দিলাম, তাহলে এই অযুগ্ম গেলো, আর এইগুলোকে সব ছাড়িয়ে দিলাম, এই ইলেকট্রনগুলো এই 2 নম্বর ইলেকট্রন এই 2 নম্বর ইলেকট্রনগুলোকে ছাড়িয়ে দিলাম। ছাড়ানোর পরে তাহলে দুটো ইলেকট্রন বাড়তি বই যাচ্ছে, এই দুটো ইলেকট্রনকে এবার পরবর্তী দুই কক্ষে ঢুকে দিলাম, দুই কক্ষে, ঠিক আছে? দিয়ে এবার এই টোটাল কক্ষের মধ্যে আমরা কী করলাম, সংকরায়ন ঘটালাম বা সংকরায়িত ঘটালাম, মানে 6টা কক্ষ হলো। এবার 6টা কক্ষ কার কার মধ্যে হলো, এস একটা লেগেছে, পি কটা লেগেছে, পি এখানে 3টি লেগেছে, আর ডি কটা লেগেছে, ডি এখানে 2টো লেগেছে। তার টোটাল কক্ষ কটা হলো sp3d2, টোটালটাই সবগুলো হচ্ছে sp3d2। এইটুকু পর্যন্ত সবারই নাইস, দারুণভাবে বুঝতে পেরেছি, অবশ্যই আমরা বুঝতে পেরেছি, ভালোভাবে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। নেক্সট যেটা আমরা দেখব এবার হচ্ছে ট্রিক্স, ট্রিক। এত সব করার কি দরকার ভাই? এত কিছু করার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে sp3d2 করার জন্য। আমরা ছোটোভাবে দেখি করতে পারবো না? অবশ্যই দেখি করতে পারবো। কীভাবে করতে পারবো? মনে রাখতে হবে সংকরায়ন বের করার সূত্র। কী বের সূত্র? নেক্সট দেখো, সংকরায়ন বের করার সূত্র, সংকরায়ন বের করার সংকরায়ন বের করার সূত্র। আমরা সংকরায়নকে সাধারণত এইচভাবে করলাম। এইচ হচ্ছে সংকরায়িত অবস্থা, সংকরায়ন, ঠিক আছে? এইচ ইজিক্যাল টু কী করবো, যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা বলছি কিন্তু এইচ ইজিক্যাল টু ভি প্লাস এক্স মাইনাস এক মিনিট আর 2 মিনিট পর একটু দাঁড়াও, 2 মিনিট পর। ওকে গাইস, নেক্সট চলো, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ মানে কি? মানে হচ্ছে ভি মানে হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন সংখ্যা। এক্স মানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা। সি মানে ক্যাটায়নের চার্জ, মানে আধান বলতে পারবো, আধান কত আধান আছে। আর এ হচ্ছে অ্যানায়নের আধান। তো বুঝলো, এইচ ইজিক্যাল টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি মানে হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষে, যেটা কেন্দ্রীয় পরমাণু, যেটা কেন্দ্র অবস্থান করছে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। প্লাস এক্স মানে হচ্ছে একযোজি কতগুলো পরমাণু আছে সেগুলা, মাইনাস সি মানে কতগুলো ক্যাটায়ন সেগুলো, প্লাস এ মানে কতগুলো অ্যানায়ন সেগুলো, ঠিক আছে? এবার কীভাবে করবো? তাহলে এবার দেখো, যে কোনো একটা মূল্য নিই আমরা, যে কোনো একটা যৌগের ক্ষেত্রে বলি PCl5, PCl5। ফসফরাস, তাহলে ফসফরাসের সর্বস্থ কটা আছে দেখি নি, 1s2 2s2 15, ফসফরাস 15 তো 1s2 2s2 2p 6 3s2 6 10 12 3p3। তার মানে কটা আছে এখানে? 3 হচ্ছে হাইয়েস্ট, দুটো 3 আছে, দুটো 3-এর মাথায় 2 আর 3 আছে, তার মানে 5টা ইলেকট্রন সর্বস্থ কক্ষে, ঠিক আছে? তাহলে এবার বসে দেবো, এখানে হাফ হবে আগে, হাফ ইন্টু এটা, হ্যাঁ এটা হাফ ইন্টু ভি প্লাস এক্স, এটা ঠিক আছে? বসে দিই সূত্র অনুযায়ী, হাফ ইন্টু ভি মানে কি, ধরো ভাবো ভি মানে কি? ভি মানে হচ্ছে কি, যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক করা 5টা, প্লাস একযোজি পরমাণু সংখ্যা। এখানে একযোজি কটা আছে? একযোজি মানে কি? সিএল মাইনাস হয় না? সিএল মাইনাস হয় তো, সিএল মাইনাস তো একযোজি, তো সিএল তো ক্লোরিন তো একযোজি পরমাণু, মানে কি ও একটাকে ইলেকট্রনকে ত্যাগ করতে পারে, তাই না? যে একটা ইলেকট্রন থেকে ত্যাগ করতে, তাহলে ওকে কী বার হবে? একযোজি। তাহলে সিএল মনে রাখবা, কটা মনে রাখবা? সিএল মনে রাখবা একযোজি,
সিএল হচ্ছে একযোজি, হ্যাঁ, আর হচ্ছে অক্সিজেন হচ্ছে দ্বিযোজি। সিএল একযোজি, অক্সিজেন হচ্ছে দ্বিযোজি। ভিডিওটা পরিষ্কার হচ্ছে? তো ক্যামেরায় একটু ডিস্টার্ব করছে তো যাই হোক, তাহলে এটা হচ্ছে একযোজি আর একটা দ্বিযোজি। তাহলে 5 দিলাম, 5 5 প্লাস কী দিলাম এক্স। একযোজি পরমাণু সংখ্যা দেখো সিএল একযোজি বলেছি, সিএল কটা আছে? 5টা, সিএল 5। তাহলে এখানে আবার দিয়ে দেবো সিএল 5 মাইনাস দেবো ক্যাটায়ন চার্জ। ক্যাটায়ন চার্জ কিন্তু প্লাস আছে, প্লাস আছে, এরকম প্লাস টাস না থাকলে হয়ে গেল। প্লাস নাই তো মাইনাস আছে, তো মাইনাস আছে তো, আচ্ছা মাইনাস আছে। তাহলে সিএল মাইনাস আমি দেখেছি, মাইনাস নাই অ্যাকচুয়ালি, প্লাস মাইনাস কিছুই নাই এখানে। তাহলে এখানে প্লাস মাইনাস 0 প্লাস 0। তাহলে হাফ ইন্টু 10 কত হলো? 5টি। তাহলে এটা হচ্ছে 5টা ইলেকট্রন, এটা হচ্ছে 5টি বেরালো। 5-5-এর ক্ষেত্রে কী কী হয় সেটা আমরা দেখাবো। 5-এর ক্ষেত্রে হ্যাঁ, থাক থাক থাক, শুরু করে দিচ্ছে, নেট খরচ হবে বেশি। কি করো আজ পড়ার সময়? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এস 5টি হলো, 5টি, ঠিক আছে। আচ্ছা 5টি হলো। এবার আমরা শিখে দিই কার ক্ষেত্রে কি হয়। sp2 কার ক্ষেত্রে কি হয় মানে দেখে একটি জানবা। এই এইচ করে যদি এইচের মান যদি একটি আসে তাহলে সেটা হবে সরল রৈখিক। এই যদি 2 হয়, হ্যাঁ সরি এটা ভুল হয়েছে, একটি না, এইচ একটা কখনো হতেই পারে না, 2টি সরল রৈখিক। এটা হয় 180 ডিগ্রির মধ্যবর্তী। এটা যদি 3 হয় তাহলে এটা কি হয়? 3 হলো হচ্ছে ত্রিকোণীয়, সমতলীয়। এদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। 4 হলে চতুস্থলকীয়। আচ্ছা আকারটা বলছি, মানে ওই যে নিয়মটা আছে, ওই নিয়মটা করি, এইচের মান যত বেড়াবে, এই 2, 3, 4 এদের মধ্যে বেড়াবে, তখন বলতে পারবো যে এটা সরলরেখা, এটা ত্রিকোণীয় সমতল। বলছি পরে মার্কেট দেখে নাও। এতক্ষণ এইটুকু সময় নষ্ট হলো, তার জন্য তোমাদের কাছে সরি। ঠিক আছে, তাহলে কী বললাম? চতুস্থলকীয়। এটা বেশি ঘ্যাম মারা যাচ্ছে নাকি? ঠিক আছে, যাই হোক, তাহলে 4 চতুস্থলকীয়, 5 তাহলে চতুস্থলকীয়। এটা কী হচ্ছে? 4 হচ্ছে চতুস্থলকীয়, 5 হচ্ছে ত্রিকোণীয় বাইপিরামিড বা দ্বিপিরামিডীয় মিড আকারে। 6 এটা হচ্ছে অষ্টকতলীয়, 7 হচ্ছে 6 হচ্ছে অষ্টকতলীয়, আর 7 কী হচ্ছে? 7 হচ্ছে পঞ্চকোণীয়। মানে 5টা কোণ থাকবে, দ্বিপিরামিডীয়। তো 1, 2 আর 3-এর গঠনটা ঠিকভাবে দেখানো যায়, ঠিকভাবে এখানে বলা যায়, কিন্তু তারপরে যেগুলো আছে 4, 5, 6, 7 এগুলো সবই 3D। সেই জন্য সে গঠনটা ঠিকভাবে দেখানো যাবে না, মানে খাতাকে আমাকে ওই পারে 3D চলে যেতে হবে 3D করতে গেলে, এই পারে 3D চলে আসতে পছন্দ করা দরকার নাই। শুধুমাত্র এখানে একটু এই নেটে সার্চ করে গুলো শেষ করে দেখে নেওয়া যাবে যে এই প্রত্যেকটা স্ট্রাকচারটা কেমন। হ্যাঁ, তার পরবর্তী আমি প্রত্যেকটা বল দিচ্ছি কীভাবে হলো, একটু সময় নষ্ট হলো, যাই হোক পরে বল দিচ্ছি আমি। তো দেখো আমি যেটা আগে বলছিলাম, ঠিক আছে, কীভাবে আমরা শর্টে করবো, শর্ট। আর 2 মানে আমরা জানবো sp, 3 মানে আমরা কি জানবো? sp2, 4 মানে কি জানবো? sp3, এটা তো বলা হয়নি। তারপরে কি জানবো? sp3d, তারপর জানবো sp3d2, তারপর জানবো sp3d3। এইগুলো আমরা জানবো। এই 2, 3, 4, 5, 6, 7 যা বাড়ালে বলে। এবার আমরা উদাহরণটা দিয়ে ভালো করে জানাবো, উদাহরণটা ঠিকভাবে দিই, ঠিক আছে। সাপোজ ধরো SO3, এখান থেকে বুঝতে পারছি যে অক্সিজেন 3টি আছে, যে কম সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার মানে এস এর হিসাবটা করবো আমরা। মানে আমরা করবো হাফ ইন্টু কী করি আমরা ভি প্লাস এক্স মাইনাস
এ প্লাস মাইনাস সি সরি প্লাস এ হাফ ইন্টু ভি মানে কি যোজক ইলেকট্রনের সংখ্যা সালফারের দেখো সালফারের যোজক ইলেকট্রনের সংখ্যা মানে লাস্ট কটা থাকে 6টা থাকে 6 প্লাস এক যদি পরমাণু এখানে আছে এক যদি অক্সিজেন বলেছে আমি দ্বিযোজি ক্লোরিন এক যদি ক্লোরিন টোরিন নাই তাহলে এক যদি নাই তাহলে 0 বসে দিলাম মাইনাস বলছে ক্যাটায়ন আছে এখানে ক্যাটায়ন আছে ক্যাটায়ন বলে রাখছে এখানে দেখো +-2 এরকম যদি এর উপরে দেখতে পাও তাহলে তখন এইগুলোকে বসাবো ক্যাটায়ন +2 মানে কি বসাবো এখানে +2 অ্যানায়ন মানে কি বসাবো অ্যানায়ন মানে -2 যদি থাকে এখানে এই উপরে তাহলে -2 এখানে অ্যানায়নের কাছে বসাবো এইভাবে বসাবো ঠিক আছে এখানে এ প্লাস টাস কিছুই নাই এই সূত্রে শুধুমাত্র আছে ঠিক আছে তাই হোক তাহলে এখানে +0 এক যদি পরমাণু সংখ্যা আছে 16 2 8 8 16 তো এখানে 6টা এক যদি পরমাণু সংখ্যা নাই ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যাও নাই তার মানে 6 -0 +0 অ্যাকচুয়ালি 0 তাহলে অ্যাকচুয়ালি হাফ ইন্টু 6 মানে 3টি কটা হলো 3টি 3 মানে কি 3 মানে দেখতে পাচ্ছ এই ত্রিকোণীয় সমতুল্য মানে sp2 3 মানে sp2 মানে কি আমরা জানি ত্রিকোণীয় সমতুল্য তাহলে আমরা লিখে দেবো ত্রিকোণীয় সমতুল্য sp2 মানে ত্রিকোণীয় সমতুল্য বোঝা যাচ্ছে একদম দারুণভাবে পাচ্ছে শুধুমাত্র এই সূত্রটা একটু বসে মানে এর খাতাও করতে হবে না ওই সূত্রটা মনে মনে ভেবি কাটাকুটি করি 2 আসলে জানবো সেটা হবে সরলরৈখিক 180 ডিগ্রি এসপি সংকরায়ন বলবে তোমাকে এ একটা যৌগ বলবে যৌগটা বলার পর বলবে যে এ কি সংকরায়িত অবস্থায় আছে সংকরায়িত অবস্থাটা কি তখন আমাকে এইভাবে বলতে হবে 3টি কোন সংকরায়িত অবস্থায় আছে সেইভাবে আমাকে বলতে হবে এটাই হচ্ছে ব্যাপার sp2 sp3 কোনটা সংকরিত অবস্থায় কি আছে কত ডিগ্রি কোণে আছে এই সমস্ত প্রশ্নগুলাই জিজ্ঞাসা করবে ঠিক আছে খুব সুন্দর কথা আচ্ছা তো আমি বললাম যে এখানে শুধুমাত্র 2টি জিনিসই দেখানো যাবে যে স্ট্রাকচারটা সরলরৈখিক যেটা এরকম হয় সাপোজ আমি বড় পেনটার সাথে মানে আঁকা শিখেছি সেজন্য আমি এত আঁকা সুন্দর রাখতে পারি তাই এটা কি এসপি খুব ভাবটা বেশি মারছি এসপি আর এখানে কি বললাম এসপি আর sp2 মানে ত্রিকোণটাই আমরা দেখতে মানে বুঝতে পারবো ঠিক আছে এরকম হবে এটা সমতলের উপরে অবস্থা যেহেতু সেই জন্য আমরা বলতে পারবো এটাকে আমরা দেখাতে পারবো সমতল কিন্তু এর বাদ বাকি যেগুলো আছে sp3d2 এগুলো এই জন্য আমাকে 3D আঁকতে হবে 3Dর জন্য আমরা বললাম যে এগুলো কোথাও দেখিনি ঠিক আছে আমি টোটালি আলোচনা করে দিলাম এটুকু ঠিক আছে আচ্ছা এইটুকু তো গেল খুব সুন্দর কথা এটুকু খুব দারুণভাবে গেল বুঝতে পারলাম এবং দারুণভাবে বুঝতে পারলাম একটা উদাহরণ দিই NH4+ এবার একটু প্লাস মাইনাসের আধানের উদাহরণ দিই এবার বোঝে সংকরায়িত অবস্থা বের করো মানে কি এইচ সংকরায়ন কত হবে সংকরায়িত অবস্থা কী হবে সে একই বলে এইচটা কী বসবো আমরা হাফ বসাবো এই আমরা ব্যাকেট দেবো হাফ বসি ব্যাকেট দিয়ে আমরা কী লিখবো হাফ বসে ব্যাকেট দিয়ে কী লিখবো HCl টু হাফ ইন্টু ব্যাকেট দিয়ে কী লিখবো নাইট্রোজেন যে যতটা যে কম আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তার যোজতা হিসেবে পড়বো মানে এন কম আছে এন মাথা নিচে কিছু নাই তার যোজতা কত হবে নাইট্রোজেন কত হয় সাধারণভাবে 1s2 একটু দেখিনি 1s2 2s2 2p কত হয় নাইট্রোজেন 7 2 4 5 7 3 তার মানে 2 তার মানে 5টা ঠিক আছে নাইট্রোজেন কটা হচ্ছে লাস্ট কক্ষে থাকে কটা 5টা 2 আর 3 আমি এখানে তো যোজতা নির্ণয় করা বলেছি কেমন করে সর্বশেষ কক্ষে কী থাকে সর্বশেষ মানে দেখতে পাচ্ছ যেখানে 2 মানে সর্বোচ্চ যে সংখ্যাটা 2 সর্বোচ্চ যে সংখ্যা যত জায়গায় আছে সেই দেখবা তার উপরে কটা আছে সেটা দেখবা সংখ্যা সেই দুটো যোগ করলে 5টা যোজতা সব এমনি সে নির্ণয় করা যাবে 5 ঠিক আছে তারপরে কি বলছি প্লাস এক যদি পরমাণু সংখ্যা এক যদি কেউ আছে নাইট্রোজেন হাইড্রোজেন কে এক যদি নাই 0 মাইনাস ক্যাটায়নের সংখ্যা ক্যাটায়নের যে +1 এই যে প্লাস আছে প্লাস মানে একটা আছে ঠিক আছে +2 যদি থাকতো তাহলে এখানে 2 লিখতাম +3 থাকলে +3 লিখতাম ঠিক আছে তাহলে এখানে প্লাস আছে মানে কি এক আছে প্লাস কি আছে অ্যানায়ন কিছু আছে মাইনাস কিছু আছে মাইনাস চিহ্ন আছে নাই তাহলে 0 বসে দিলাম তাহলে অ্যাকচুয়ালি কত হলো হাফ ইন্টু 5 মানে 4 তাহলে কত হলো 2 তাহলে এই যে কথা হলো 2 মানে কি 2 মানে আমরা দেখলাম এখানে 2 মানে সরলরৈখিক হবে তার মানে কি হবে সরলরৈখিক মানে কি এর সরলরৈখিক এবং এটা হবে এসপি এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি তাহলে তখন আমি এখানে বললাম যে এটা হবে এসপি এটা হবে কি এসপি আর এটা হবে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি বোঝা গেল এইটুকু অবধি খুব সুন্দরভাবে মনে হয় আমরা বুঝতে পারলাম সংকরায়িত অবস্থা এরপরে যদি কোনো একটু অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি একটু বেশি বড় ভাব মারছি যদিও ভাব মারা না আমার
মনে হচ্ছে মানে আমি হচ্ছে এগারো ক্লাসে পড়ি, আমি তোমাদের সাথে একসাথে পড়ি, আমরা সবাই সহপাঠী। তো এগারো ক্লাসে পড়ি, আমার এই ভিডিওটা যদি কেউ একজন দেখে, আমি চাই না, আই এম নট এ বিজনেসম্যান, আমি কোনো ব্যবসা, আমার কোনো ভিউজ হোক, ভিউজের নেশায় আমি কিন্তু ভিডিও করিনি। হ্যাঁ, আমার ভিডিওটাই যদি একজন দেখে যদি একটু মাত্র শিখতে পারে, একটা ক্লু যদি পায়, তাতে আমি ধন্য, তাতে আমি ধন্য। আমার একটা ভিউজ হলে হবে, যদি সে শিখতে পারে তাতে আমি ধন্য। সেই জন্য আমি ভিডিওটা করছি। আমিও নতুন নতুনভাবে শিখছি প্রতিদিন, এবং আমি যেটুকু শিখছি সেটুকু আর একজনকে একটুখানি বলানোর চেষ্টা করছি। সেটা বরঞ্চ আমার ভাব হতে পারে যে দুজনাই এক ক্লাসে পড়ি, তা আবার কি শেখানো শেখাচ্ছে, ঠিক আছে? আমি যেটুকু শিখেছি, আমি যদি বিন্দুমাত্র এক পয়েন্টও শিখি, সেই এক পয়েন্টও যদি কারোর মধ্যে প্রেরণ করতে পারি এই অনলাইনের মাধ্যমে, তাহলে আমি নিজেকে ধন্যবাদ মনে করবো, আমার পড়াটাকে আমি ধন্য বলে মনে করবো। ঠিক আছে, ওকে বাই। তো এইটুকু পর্যন্ত বুঝাতে পারলাম, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? বলবা বলছে কেন, বলবিই বলছি, কারণ এক ক্লাসের স্টুডেন্টটাই বেশি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। ওকে বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। একটু ভাব মনে করো না আমার এটাকে, ঠিক আছে? আমি একটু বেশি বেশি ইয়াকে মেনে ফেললাম মাঝে মধ্যে, আমার কিছু সময় নষ্ট হলো। যাই হোক, এইখানে আমি শেষ করছি। খুব সুন্দর কথা, বাই, গুড বাই। ওকে নেক্সট চলো। ওকে বাই।